হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 6ঠ পর্বে সবাইকে স্বাগত। আমি এই সিরিজের প্রথম পর্বে কথা দিয়েছিলাম আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। থাকবে 64টি জেলার কাহিনী, দর্শনীয় স্থান, খাদ্যাভ্যাস ইত্যাদি। গত পর্বে আমি আলোচনা করেছিলাম ঢাকার বেশ কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে, অর্থাৎ ঢাকার অলিতে গলিতে যে ইতিহাস আজও বিদ্যমান সেই ইতিহাস এবং তার নিদর্শন নিয়ে। যারা এখনো শোনেননি ঝটপট করে শুনে ফেলুন। আমার গত পর্বগুলোকে এতটা ভালোবাসার জন্য আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ঢাকার অলিতে গলিতে ইতিহাসের আরও নিদর্শনের কথা নিয়ে আমি থাকব আপনাদের সাথে সফরনামা বাংলাদেশ সিরিজের এই 6ঠ পর্বে। এই সফরনামা সিরিজ বাংলাদেশের অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে। এই সফরনামা সিরিজ শুনে কাদের বাংলাদেশ দেখার ইচ্ছে আরও বাসনা তীব্র হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। বা বাংলাদেশে গেলে আপনারা ঢাকার বা অন্যান্য কোন শহর আগে আপনাদের লিস্টে রয়েছে তাও জানাতে ভুলবেন না। আর আমার ওপার বাংলার বন্ধুরা যদি আমার এই এপিসোডটি শুনতে পারেন তাহলে কোথা থেকে শুনছেন কমেন্টে জানান। শুনতে থাকুন সফরনামা, সাথে রয়েছে আমি অরিত্র। আজকে থাকছি বাংলাদেশের রাজধানী শহর ঢাকার অলিতে গলিতে দেখা আরও ইতিহাসের কিছু নিদর্শন ও দর্শনীয় স্থান নিয়ে। বাংলাদেশ প্রত্যেক বাঙালির কাছে একটা টান। প্রত্যেক বাঙালি চায় বাংলাদেশকে একবার দেখার। সেই বাংলাদেশের গল্প সফরনামা সিরিজে আমি অরিত্র তুলে ধরছি আপনাদের সামনে। আজকের পর্বে আমি আলোচনা করব ঢাকার অলিতে গলিতে থাকা আরও ইতিহাসের নিদর্শন ও অনেক দর্শনীয় স্থান নিয়ে। আজকের পর্ব শুরু করার আগে একটা লাইন আপনাদের সামনে তুলে ধরব, যে লাইনটা আজকের দিনে এই ভারত বাংলাদেশ বা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আমরা কিন্তু অনেকটা বেশি রিলেট করতে পারি। ছোটবেলায় আমরা সবাই পড়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা হিন্দু মুসলমান। সেই কবিতার একটি লাইন আমার খুব মন কেড়েছে। প্রত্যেকটা লাইন মন কাড়লেও একটি লাইন আজকে এই পর্বে আপনাদের শোনাতে ইচ্ছা করছে। লাইনটা শোনার পরে কেন আমি লাইনটা নিয়ে এলাম তা আপনাদেরকে ছোট্ট করে বলবো। একশে দেশের খাই গো হাওয়া, একশে দেশের জল, একই মায়ের বক্ষে ফলে এক ফুলো ফল। অর্থাৎ বাংলাদেশের আকাশ বাতাস খাদ্যাভ্যাস প্রভৃতির সাথেই আমাদের এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের অনেক মিল রয়েছে। শুধু মাঝখানে একটা ছোট্ট শূন্যস্থান পূরণ করে রেখেছে
একটি কাঁটাতার। আজকের ঢাকার দর্শনীয় স্থানগুলো বলার আগে যে জায়গাটা দিয়ে আজকের আমার এই পর্ব শুরু করব সেটি হলো বড় কাটরা ও ছোট কাটরা। পুরানো ঢাকার যানজটে বিধ্বস্ত সদাব্যস্ত চকবাজারের দক্ষিণে মোগল স্থাপত্যের আরও এক নিদর্শন বড় কাটরা। শাহ সুজার নির্দেশে তার বসবাসের জন্য এই ইমারত তৈরি করা হলেও মুসাফিরখানা হিসেবে ব্যবহারের অনুমতি দেন ও এই ইমারত মেরামতির ব্যয় চালানোর জন্য 22টি দোকানঘর তৈরি করেন। স্থাপত্য ও সৌন্দর্যে বিখ্যাত এই ইমারতটি আজ ভগ্নাবশেষে পরিণত হয়েছে। 1664 সালে শায়েস্তা খান বড় কাটরার পূর্ব দিকে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ছোট কাটরাও মোগল আমলের এক অপূর্ব স্থাপত্য। শায়েস্তা খাঁ সময় এই বড় কাটরা ও ছোট কাটরা দুটোই তৈরি হয়। সরাইখানা ও প্রশাসনিক কাজে সে আমলে ব্যবহৃত হলেও আজ সরু গলির ওপরে ভাঙা ইমারতটি বিশাল তোরণের মতো দাঁড়িয়ে পুরান ঢাকার ইতিহাস সমগ্র বিশ্বের কাছে তুলে ধরে। দ্বিতীয় যে জায়গাটি আজকে বলবো, জায়গাটির নাম হলো শাঁখারি বাজার। নামটার সাথে অনেকেই বুঝতে পারছেন কেন নাম। চলুন দেখা যাক কেন এই শাঁখারি বাজার নামটি। বুড়িগঙ্গা নদীর কাছে ইসলামপুর রোড ও নবাবপুর রোডের সংযোগস্থলে বল্লাল সেনের শাসনকালে এই স্থানের শাঁখারিদের জন্য মোগল শাসনকর্তা খাজনাবিহীন জমিটি দান করেন। ফলে এখানে গড়ে ওঠে ঐতিহাসিক শাঁখারি বাজার। এরপরে জায়গাটা হলো ঢাকা কলেজিয়েট স্কুল, অর্থাৎ শিক্ষা বিস্তারে সারা বিশ্বের মধ্যে প্রথম কলেজিয়েট স্কুল অর্থাৎ স্কুল তৈরি হয়েছিল ঢাকাতে। পুরনো ঢাকার সদরঘাটে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুল। 1835 সালের 15ই জুলাই মিস্টার রিজ নামের একজন ইংরেজ মিশনারি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বাংলার বহু স্বনামধন্য মানুষসহ বিশ্ববিখ্যাত আচার্য জগদীশচন্দ্র বসু, ডক্টর মেঘনাদ সাহা এই স্কুলের ছাত্র ছিলেন। তার পাশেই রয়েছে ব্রাহ্ম স্কুল বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 1858 সালে ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি 1872 সালে জমিদার কিশোরীলাল চৌধুরীর হাতে এলেও তিনি তার পিতার নামে স্কুলটির নামকরণ করেন। 1968 সালে সরকারি মর্যাদা লাভ ও 2005 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়ে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে খ্যাতি লাভ করেছে। এরপরে জায়গাটি হলো আর্মেনিয়ান গির্জা ও ঘড়িঘর। 1781 সালে আর্মেনিয়ান তাদের গোরস্থানের স্থলে আর্মেনিয়ান গির্জা নির্মাণ করেন। দর্শনীয় ইমারত গির্জাটি লম্বায় প্রায় 750 ফুট। পাশেই রয়েছে একটি ঘড়ি ঘর। 1897 সালের ভূমিকম্পে যা ভেঙে যায়। এই ঘড়িঘরের পাশেই রয়েছে সেন্ট থমাস চার্চ। শাঁখারি বাজারের পূর্ব দিকে এবং বাহাদুর শাহ পার্কের উত্তরে 1819 সালে কয়েদিদের দিয়ে তৈরি করা হয়েছিল সেন্ট থমাস চার্চ। এর চূড়ায় একটি বড় আকারের ঘড়ি আছে। অর্থাৎ এই চার্চ বা এই ঘড়িঘর, আর্মেনীয় চার্চ, এগুলো থেকে আমরা পর্তুগিজদের আধিপত্যের একটা ইতিহাস পেয়ে থাকি।
যা আজকের দিনে পশ্চিমবঙ্গে চন্দননগর, চুঁচুড়াতেও এই ধরনের ঘড়িঘর বা আর্মেনিয়ান চার্চ দেখতে পাই, এবং যেখানে ইতিহাসে পর্তুগিজদের এক সময়কাল ফুটে ওঠে। বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে অবস্থিত। 18 শতকের শেষের দিকে আর্মেনীয়দের বিলিয়ার্ড ক্লাব আর ময়দান ছিল। স্থানীয় লোকেরা বিলিয়ার্ড বলকে আন্টা বলতো, আর এই ক্লাবকে বলা হতো আন্টা ঘর। 19 শতকের প্রথমার্ধে ইংরেজরা এটা কিনে নিয়ে পার্কের রূপ দেয় আর চার কোনায় 4টে দর্শনীয় কামান বসায়। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করলে এই পার্ক ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহকালে প্রহসনমূলক বিচারে বহু বিপ্লবী সিপাহীকে জনসমক্ষে ফাঁসি দিয়ে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে এই ময়দানের বিভিন্ন গাছের ডালে বহুদিন যাবৎ ঝুলিয়ে রেখে দিত। 1957 সালে 17 সিপাহী বিদ্রোহের শতবর্ষ উদযাপনকালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এর উদ্যোগে বিশাল চারকোনা আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় এবং এই পার্কের নাম হয় বাহাদুর শাহ পার্ক। অর্থাৎ এই পার্ক আজও বহু বিপ্লবী সিপাহীদের ইতিহাস সাক্ষ্য বহন করে চলেছে। এরপরে জায়গাটি হলো রূপলাল হাউস। 19বিংশ শতকে নির্মিত পুরানো ঢাকার শ্যামবাজার এলাকার রূপলাল হাউসটির স্থাপত্যশৈলী অভিনব। ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী দুই ভাই রূপলাল দাস ও রঘুনাথ দাস। এরপরে যে জায়গাটি আমার লিস্টে রয়েছে সেটা হলো রংমহল। বুড়িগঙ্গা নদীর তীরে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জালালপুর পরগনার জমিদার রংমহল নামে প্রমোদ ভবন নির্মাণ করেন। পরে এটি ফরাসি বণিকরা কিনে নেয়। 1835 সালে বেগমবাজারের খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করেন। 1872 সালে তার পুত্র নওয়ার আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসরণ করে প্রাসাদটি নতুনভাবে নির্মাণ করেন। আহসান মঞ্জিল। 1897 সালের জুন মাসের ভূমিকম্পে আহসান মঞ্জিলের বহু ক্ষয়ক্ষতি হয়। 1992 সালে বাংলাদেশ সরকার কর্তৃক এটি জাদুঘরে রূপান্তরিত হলে মঞ্জিলের মোট 31টি ঘরের 23টিতে বাংলাদেশের ঐতিহাসিক নবাবী আমলের বহু স্মৃতি রক্ষিত হয়। দর্শনার্থীদের জন্য আহসান মঞ্জিল জাদুঘর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 9:30 থেকে সন্ধ্যে 7:30 খোলা থাকে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে। এরপরে জায়গাটির নাম হলো জেপি ওয়াইজের বাড়ি ও বুলবুল ললিতকলা একাডেমি। আহসান মঞ্জিলের পূর্ব পাশে ব্রিটিশ আমলের দাপুটে জমিদার জেপি ওয়াইজের বাড়ি। বুড়িগঙ্গার তীর ঘেঁষা এই সুন্দর বাড়িটিতে এখনো বুলবুল ললিতকলা একাডেমির কাজ হয়। জাতীয় সংসদ ভবন ও ক্রিনসেন্ট লেক। নতুন ঢাকার সেইরি বাংলা নগরে আমেরিকান স্থপতি লুই কানের নকশা অনুসরণ করে তৈরি আধুনিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন জাতীয় সংসদ ভবন। ভবনটি পরিদর্শন করার সুযোগ না থাকলেও বিশেষ অনুমতি নিয়ে জাতীয় সংসদের অধিবেশন উপভোগ করা যেতে পারে।
আপনারা শুনছেন সফরনামা ইয়োর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজ। সাথে রয়েছি আমি অরিত্র। আজকের পর্বে আমি তুলে ধরছি ঢাকার অনেক দর্শনীয় স্থান এবং অলিতে গলিতে থাকা অনেক ঐতিহাসিক নিদর্শন। এবার যে জায়গাটির নাম বলবো, জায়গাটির নাম হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অঞ্জারগাঁও এলাকায় ভৌত বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান ও জীবন বিজ্ঞানের গ্যালারি সম্বলিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরটি শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার, শুক্রবার বন্ধ থাকে। শনি ও রবিবার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করার সুযোগও মেলে। অর্থাৎ আমাদের এপার বাংলার ভিক্টোরিয়া পাশে যে বিড়লা প্ল্যানেটোরিয়াম রয়েছে, যেখানে আমরা টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করতে পারি, সেই রকমই এক প্রযুক্তি জাদুঘরও রয়েছে ঢাকাতে। বঙ্গবন্ধু নব থিয়েটার। জাতীয় সংসদ ভবনের কাছাকাছি বিজয় সরণির মোড়ে বঙ্গবন্ধু নব থিয়েটার। বুধবার ছাড়া প্রতিদিন বেলা 11টা, দুপুর 1টা, বিকেল 3টা ও 5টা পর্যন্ত মোট 4টি প্রদর্শনী হয়। শুক্রবার সকাল 9টা, বেলা 11টা, দুপুর 2:30টা পর্যন্ত মোট 3টি প্রদর্শনী হয়। ঢাকা মসজিদের শহর। আরেকটা যদি কথা বলা হয়, ঢাকা কিন্তু অসংখ্য জাদুঘর রয়েছে। ছোট্ট ছোট্ট ইতিহাসের নিদর্শনকে বার্তার সাক্ষী নিয়ে অনেক জাদুঘরও দেখতে পাওয়া যায়। এবার যে জাদুঘরটি, সেটি হলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় 32 নম্বরে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাস করতেন। বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন 15ই আগস্ট 1975 সালে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। 1994 সালের 14ই আগস্ট এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এখানে বঙ্গবন্ধু সংগ্রামী জীবনের ও পারিবারিক ও দৈনন্দিন জীবনের ব্যবহৃত স্মৃতিবহুল জিনিসপত্র সংরক্ষিত আছে। আর আছে নৃশংস হত্যাকাণ্ডের প্রমাণস্বরূপ বাড়িটির দেওয়ালে দেওয়ালে বুলেটের চিহ্ন। বুধবার ছাড়া ছুটির দিনসহ প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জাদুঘরটি খোলা থাকে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কাছেই মোগল স্থাপনায় নির্মিত 1640 সালে তৈরি প্রাচীর ঘেরা ঢাকা ঈদগাহ। শাহজাদা শাহ সুজার আমলে তার দেওয়ান মীর আবুল কাসিম নির্মিত এই ঈদগাহ দৈর্ঘ্যে ও প্রস্থে যথাক্রমে 245 ও 137 ফুট। এছাড়াও রয়েছে গণভবন। পাশেই রয়েছে বিভিন্ন স্মৃতিসৌধ ও তার সাথে সাথে শাহ আলীর মাজার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান বাহিনীর নির্মম অত্যাচারের প্রমাণস্বরূপ রায়ের বাজার বধ্যভূমির স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং শাহ আলীর মাজার ইত্যাদি দর্শন করে তাদের আত্মবলিদানের কথা স্মরণ করে শ্রদ্ধায় মাথানত হয়ে যায়। উল্লেখ্য, 1971 সালে 14ই ডিসেম্বর শহীদদের স্মরণে 71-এর 22শে ডিসেম্বর মিরপুরে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। রয়েছে এখানে ঢাকা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। ঢাকার মিরপুরে রয়েছে ঢাকা চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন। প্রায় 230 একর জায়গার উপর পশু পাখি সহ সবুজ উদ্ভিদের স্বর্গরাজ্য ঢাকা চিড়িয়াখানা বা জু গড়ে উঠেছে। বোটানিক্যাল গার্ডেনটি 1961 সালে প্রতিষ্ঠিত হয়। আয়তন প্রায় 84 হেক্টর। সোম থেকে শনি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন, তবে সেদিন চিড়িয়াখানা খোলা থাকে। বোটানিক্যাল গার্ডেন প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র শীতকালের সময় 4টের সময় এই উদ্ভিদ উদ্যানটিকে বন্ধ করে দেওয়া হয়।
এরপরে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সাভারের নবীনগরে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা যুদ্ধে প্রাণ বিসর্জনকারী সংগ্রামীদের স্মরণে 1972 সালে 16ই ডিসেম্বর প্রথম বিজয় দিবসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1982 সালে স্থপতি সৈয়দ মঈনুল হোসেন 150 ফুট উঁচু এই জাতীয় স্মৃতিসৌধটি নির্মাণ করেন। কংক্রিটের ত্রিভুজাকৃতি 60 জোড়া দেওয়ালের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 7টি সময়কালের নির্দেশ করা হয়েছে এই জাতীয় স্মৃতিসৌধতে। এর চারপাশে রয়েছে একটি কৃত্রিম লেক। এই জাতীয় স্মৃতিসৌধতে কোনো রকম প্রবেশ মূল্য কিন্তু লাগে না। এবার যে জায়গাটির কথা বলবো সেটি হলো ধামরাই ও শ্রী যশোমাধব মন্দির। প্রাচীন জনপদ ধামরাই ঢাকা থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 300 বছর আগে এখানকার জমিদাররা প্রায় 60 ফুট উঁচু 7 তলা বিশিষ্ট হ্রদ তৈরি করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা তা পুড়িয়ে দেয়। বর্তমানে ভারত সরকারের সহায়তায় প্রায় 40 ফুট উঁচু ও 20 ফুট চওড়া হ্রদ তৈরি করা হয়েছে এখানে। ধামরাইয়ে প্রাচীন শ্রী যশোমাধব মন্দিরে প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জাঁকজমকপূর্ণ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী কাঁসা শিল্প আজ খ্যাতি রাখে। গান্ধী মাঠ ও জগবন্ধু সাহা হাউস। নবাবগঞ্জের গান্ধী মাঠ ইতিহাসকে স্মরণ করে, যা প্রাচীন আরএন হাউস নামে পরিচিত। গান্ধী মাঠ থেকে 1 কিলোমিটার এগোলে আরেকটি পুরনো ভবন রয়েছে, যা জগবন্ধু সাহা হাউস নামে পরিচিত। খেলারাম দাতার ধ্বংসপ্রাপ্ত বাড়ি, জপমালা রানীর গির্জা ও ব্রজনিকেতন। বান্দুরার খেলারাম দাতার গাছগাছালি ঢাকায় প্রায় ধ্বংস হয়ে আসা বাড়িটির বেশ উপভোগ করার মতো। খেলারাম ছিলেন দুর্ধর্ষ এক ডাকাত, কিন্তু তিনি ছিলেন সবচাইতে বড় দাতা। তার দোতলা বাড়ির একতলায় এক সুড়ঙ্গ পথ ছিল। ইচ্ছামতি নদীর তীর পর্যন্ত বিস্তৃত এই সুড়ঙ্গ পথের মাঝখানে মঠের আকৃতি ঘরটিকে ডাকাতের সম্পদ রাখা হতো বলে ধারণা করা হয়। নবাবগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া খিনকায়া ইচ্ছামতি তারই সাক্ষী। বান্দুরায় জপমালা রানীর গির্জা ও ব্রজনিকেতন মনোরম একটি দর্শনীয় স্থান। 1777 সালে জপমালা গির্জা নির্মিত হয়। এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে ঢাকার অলিতে গলিতে। তার মধ্যে হাইকোর্ট ভবন রয়েছে, ঢাকা শিশু পার্ক রয়েছে, 1920 সালে ইংরেজ কুঠির আকৃতিতে নির্মিত হয়েছে চামেলি হাউস, জনার্দন কর্মকারের তৈরি 11 ফুট লম্বা বিবি মারিয়াম কামান, জয়কালীর মন্দির, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদ, 1819 সালে নির্মিত সেন্ট থমাস চার্চ, লালকুঠি ভবন, সামরিক জাদুঘর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে ফ্যান্টাসি কিংডম, একটি জায়গা যেখানে 7,000 বর্গফুটের কৃত্রিম সমুদ্র সৈকত ও রোপওয়ে সমন্বিত একটি নন্দন পার্ক তৈরি করা হয়েছে ঢাকাতে। সম্পূর্ণ ঢাকার দর্শনীয় স্থানগুলো যদি দেখতে হয় অবশ্যই হাতে 2-3 দিন লাগবে। আর একটা দিন পুরনো ঢাকার জন্য অবশ্যই রাখুন। পুরনো ঢাকার অলিগলি ঘুরতে গেলে পায়ে হেঁটে এবং রিক্সা চেপেই ঘোরা ভালো। পুরনো ঢাকায় রিক্সাই সবচাইতে সচল বাহন। এছাড়া এখানে বুড়িগঙ্গার যে জলবিহার রয়েছে সেটাও কিন্তু সেরে ফেলা যায়। আর একটা দিন রাখুন নতুন ঢাকার জন্য আর তার আশেপাশে এলাকাগুলো দেখে নেওয়ার জন্য। বুড়িগঙ্গার জলবিহার এক অসাধারণ আনন্দ আপনাদের দেবে, কথা দিলাম। এখানে নৌকা আবার ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায় এবং এখানেই জলবিহারের যে আকর্ষণ রয়েছে তা কিন্তু অবশ্যই মিস করার মতো নয়। আজ এটুকুই।
আজকের পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরলাম ঢাকার দর্শনীয় স্থান এবং ইতিহাসের অনেক নিদর্শন, ঢাকার অলিগলিতে থাকা আরও অনেক পর্যটন কেন্দ্র, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমার এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ঢাকার দর্শনীয় স্থান এখানেই শেষ। আগামী পর্বে আমি হাজির হব ঢাকার সেই রকমারি স্ট্রিট ফুড এবং বিভিন্ন খাওয়া দাওয়ার ডালি নিয়ে। আমার এই পডকাস্টটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পরিবার প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিতে অবশ্যই ভুলবেন না। আর এই পডকাস্টটি শোনার পর কাদের ঢাকা যাবার ইচ্ছা আরও বেড়ে গেল বা ওপার বাংলাকে দেখার ইচ্ছা আরও বেড়ে গেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে। আমি অরিত্র। আপনারা এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।